আজকে আমরা করব রাইট ফর্ম অফ ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্বের কোন অবস্থানে ভার্বের বেস ফর্ম বসবে, কোথায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, কোথায় ভার্বের পাস্ট ফর্ম বসবে এবং কোথায় ভার্বের সাথে আইএনজি বসবে, এগুলো আমরা খুব সাজিয়ে রেখেছি। এগুলো আমরা কমপ্লিট করব আজকে। যে প্রথমে আমরা দেখছি যে কোথায় কোথায় ভার্বের বেস ফর্ম বসবে, কোথায় কোথায় ভার্বের বেস ফর্ম বসবে। দেখো এক নম্বরের রুলসটা আমরা দেখতে পাচ্ছি। এক নম্বরে যেটা লেখা আছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। এটা একদম একেবারে মনে করো কম্পালসারি একটা কথা যে টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্মে বসে। আর এটাকে বলা হয় ইনফিনিটিভ। কি বলা হয় এটাকে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলা হয়। টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। টু এর পরে কখনোই পাস্ট ফর্ম বসবে না, টু এর পরে পাস্ট পার্টিসিপল ফর্মও বসবে না। টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। আর এটাকে বলা হয় ইনফিনিটিভ। এটা কি বলা হয়? ইনফিনিটিভ। তো এটাকে আমরা ইনফিনিটিভ বলবো। ইনফিনিটিভ। এটাকে আমরা কি বলবো? ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ মূলত চার ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? চার ভাগে ভাগ করা হয়। ইনফিনিটিভ মূলত চার ভাগে ভাগ করা হয়। একটা সিম্পল ইনফিনিটিভ, বিয়ার ইনফিনিটিভ, স্প্লিটিভ ইনফিনিটিভ আর পারফেক্ট ইনফিনিটিভ। তো আমরা যখন ইনফিনিটিভ টপিক করব তখন আমরা ইনফিনিটিভ বিস্তারিত শিখব। তো এখন আমরা সংক্ষেপে এটা শিখব যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এটাকে ইনফিনিটিভ বলা হয়। টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এটাকে ইনফিনিটিভ বলা হয়। ওকে, আর টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। যেমন টু এর পরে গো বসবে, টু এর পরে হেল্প বসতে পারে, টু এর পরে সি বসতে পারে, কিন্তু টু এর পরে কখনোই ওয়েন্ট বসতে পারবে না। টু এর পরে কখনোই গান বসতে পারবে না। টু এর পরে কখনোই সিন বসতে পারবে না। তাহলে টু এর পরে কি বসবে? টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, টু এর পরে কি বসবে? টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। যেমন মনে করো টু সি, তারপরে হতে পারে কি, তারপরে মনে করো টু সি, টু গো, তারপর মনে করো টু টু গেট। ওকে, এক কথায় টু এর পরে কখনোই ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে না। টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন টু সি, টু গো, টু গেট। ক্লিয়ার হয়েছে এতটুকু? এক নম্বরটা, এক নম্বরটা ক্লিয়ার? জি ভাই। তাহলে এক নম্বরটা একদম ঠুটস্থ করে ফেলো। টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, একদম ঠুটস্থ করে ফেলো। আর টু এর পরে যদি ভার্বের বেস ফর্ম বসে তাহলে এটাকে আমরা কি বলবো? সংক্ষেপে ইনফিনিটিভ বলবো। কি বলবো? ইনফিনিটিভ। ওকে, দুই নাম্বারটা এবার আসি। দুই নাম্বারটা, দুই নাম্বার কি বলছে? মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসবে। এটা তো আমরা জানি, তাই না? মডাল অক্সিলারির পরে কি বসবে? সব সময় ভার্বের বেস ফর্ম বসবে। একেবারে মাথায় সেট আপ করে নাও, একদম মুখস্থ করে ফেলো যে মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে মডাল অক্সিলারি কোনগুলা? ক্যান, কুড, শ্যাল, শুড। যেমন ক্যান এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, ক্যান এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, কুড এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, শ্যাল এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, তাহলে মডাল অক্সিলারি যতগুলো দেখছো সবগুলোর পূর্বে পরে কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। মডাল অক্সিলারির পরে কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। লাইন আছে তোমরা? জি ভাই। ওকে, কিন্তু এখানে একটা কথা আছে, যদি মডাল অক্সিলারির পরে যদি বি দেখতে পাও, মডাল অক্সিলারির পরে যদি বি দেখতে পাও তাহলে কিন্তু আর বেস ফর্ম বসবে না। যেমন যেমন আমরা লিখি ক্যান, ক্যান এর পরে কি বসবে? সাপোজ ক্যান এর পরে তুমি একটা ভার্ব বসাও, যে কোনো একটা ভার্ব বসাও। সাপোজ আমি ক্যান এর পরে গো বসাতে পারবো। হ্যাঁ, ক্যান এর পরে গো বসতে পারবে, কিন্তু ক্যান এর পরে কি বসতে পারবে না? ওয়েন্ট বসতে পারবে না। ক্যান এর পরে ওয়েন্ট বসতে পারবে না, ক্যান এর পরে গানও বসতে পারবে না। তাহলে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম কখন বসতে পারবে? যখন ক্যান এর পরে বি থাকবে। ওকে, ক্যান এর পরে যদি বি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ক্লিয়ার হয়েছে? পাস্ট পার্টিসিপল জি, ক্যান এর পরে যদি ক্যান এর পরে কিছু না থাকলে ক্যান এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, আর ক্যান এর পরে যদি বি থাকে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে।
আমরা एग्जांपल হিসেবে আরো একটা দেখি যে এস এইচ ও ইউ এল ডি শুড। তো শুডের পরে শুডটা কি মডেল অক্সিলারি, শুডের পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসবে। যেমন একটা সাপোজ একটা ভার্ব নাও, যে কোনো একটা ভার্ব নাও, মনে করো আমি সি নিলাম, হ্যাঁ শুড সি। তো শুড সিটা কি ভার্বের বেস ফর্ম, শুডটা কি সিটা কি ভার্বের বেস ফর্ম। কিন্তু এস এইচ ও ইউ এল ডি শুড লেখার পরে যদি বি থাকতো, শুড লেখার পরে যদি বি থাকতো তাহলে কিন্তু আমি ভার্বের বেস ফর্ম বসাইতে পারতাম না। এতটুকু ক্লিয়ার হয়েছে? জি ভাই। তাহলে ক্যান এর পরে গো বসতে পারবে, শুডের পরে সি বসতে পারবে, কিন্তু মডেল অক্সিলারির পরে যদি বি থাকে, এই যে এরকম বি থাকে, তাহলে ভার্বের বেস ফর্ম বসতে পারবে না। কি বসবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এতটুকু ক্লিয়ার হয়েছে? শুভ কোথায়? শুভ আসি ভাই। রেসপন্স করতে হবে, হ্যাঁ অনলাইন ক্লাস তো, অনলাইন ক্লাসে রেসপন্স করতে হয় বেশি। তো এতটুকু ক্লিয়ার হয়েছে? জি ভাই। ওকে, দেখো ইউজ অফ ভার্ব অনে আমি 2 নাম্বার রুলসে এটা লিখেছি যে মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু কিন্তু এখানে ভার্ব 3 তে উল্লেখ করেছি। দেখো ভার্ব 3 তে বলেছি যে এই যে মডেল অক্সিলারির পরে বি ভি3 বসে, মডেল অক্সিলারির পরে বি তারপরে ভি3 বসে। খেয়াল দেখতে পাচ্ছ? এই যে এখানে মডেল অক্সিলারির পরে বি তারপরে ভি3 বসে। এই দেখো মডেল অক্সিলারির পরে বি তারপরে ভি3 বসে। সিমিলার না? যদি বি না থাকতো তাহলে কি বসতো? ভার্বের বেস ফর্ম বসতো। মডেল অক্সিলারির পরে যদি বি না থাকতো তাহলে কি বসতো? ভার্বের বেস ফর্ম বসতো। এই যে বি আছে এজন্য কি বসছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে। এতটুকু ক্লিয়ার হয়েছে? জি ভাই। ওকে, তো আমরা একটা एग्जांपल দেখো, এই যে এখানে एग्जांपल সাপোজ দেখো এফ নাম্বার एग्जांपलটা কি বলছে? এভরিওয়ান শুড ড্যাশ দি ট্রুথ, এভরিওয়ান শুড ড্যাশ দি ট্রুথ। এখানে দেখো শুডটা কি মডেল অক্সিলারি না? বলো শুড কি মডেল অক্সিলারি না? যেহেতু এটা মডেল অক্সিলারি তাহলে ভার্ব হলো স্পিক, তাহলে স্পিকের কোন ফর্ম বসবে এখানে? প্রেজেন্ট ফর্ম। অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে শুডের পরে কোন ফর্ম বসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এখানে কি লিখবো? স্পিক এর প্রেজেন্ট ফর্ম স্পিক কি হয়? এস পি ই এ কে, স্পিক। বুঝতে পেরেছো এটা? তাহলে আমরা কি বুঝলাম? শুডের পরে ভার্বের বেস ফর্ম বসে, শুডের পরে কোন ফর্ম বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্ম বসবে। ওকে, তারপরে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা ডু ডাজ ডিড থাকলে মেইন ভার্বের বেস ফর্ম হয়। এটা আপাতত মুখস্থ করে ফেলো, এটা আমাদের পরে কাজে লাগবে। যে ডু ডাজ ডিড থাকলে মেইন ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। ডু ডাজ ডিড এর পরে মেইন ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। ক্লিয়ার? 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার থাকে তাহলে এরপরে কোন ফর্ম বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। এই 4 নাম্বার রুলসের মধ্যে মুখস্থ ছাড়া আর কিছু নাই, একদম ঠুটস্থ করে ফেলবা যে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার। তো এই ওয়ার্ডগুলোর পরে কোন ফর্ম বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, এরপরে কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। যেমন আমরা एग्जांपल এ নাম্বারটা করি, দেখো কি বলছে? ইউ হ্যাড বেটার ড্যাশ দি প্লাস, ইউ হ্যাড বেটার ড্যাশ দি প্লাস। তো এখানে কি আছে? এই যে হ্যাড বেটার আছে, কি আছে? হ্যাড বেটার। তাহলে হ্যাড বেটার থাকলে আমরা নিয়মটা কি শিখেছি? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে হেড বেটারের পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে হেড বেটার পরে ভার্বের বেস ফর্ম, তো আমাদের ভার্বটা কি দেওয়া আছে? লিভ। লিভের বেস ফর্ম কি হয়? লিভি হয়, এল ই এ ভি ই। লিভের বেস ফর্ম কি হয়? লিভি হয়। তাহলে হেড বেটারের পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। এতটুকু কি পারবা না তোমরা? জি ভাই। এটা যদি অ্যাডমিশন কোশ্চেন আসে পারবা না? এটা যদি বিশেষ কোশ্চেন আসে পারবা না? এগুলাই আসবে, এগুলাই আসবে, এর বাইরে একটা আসবে না, এগুলাই আসবে। হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, এগুলোর পরে কি আসবে? ভার্বের বেস ফর্ম আসবে। টিপু খুব ভালো মতো দেখো তুমি, কারণ অ্যাডমিশনে এগুলোর বাইরে কিছু আসবে না। তো হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, এগুলোর পরে কি আসবে? ভার্বের বেস ফর্মে আসবে। ক্লিয়ার? জি। আচ্ছা, তারপরে 5 নাম্বার রুলসটা আমি লিখেছি, দেখো 5 নাম্বার লিখেছি হেল্প, হিয়ার, ফিল, ফরবিড, বিড, বিহোল্ড, লেট সি, মেক, ওয়াস। হেল্প, হিয়ার, ফিল, ফরবিড, বিড, বিহোল্ড, লেট সি, মেক, ওয়াস। কয়েকবার পড়ো তো তোমরা, একবার 5 বার পড়ো, একদমই পড়বো।
যে হেল্প, হেয়ার, ফিল, ফরবিড, বিট, বিহোল্ড, লেট সি, মেক, ওয়াজ, এই ওয়ার্ডগুলো একদম ঠুসঠু করে ফেলি। এখন এই ওয়ার্ডগুলো হলো এই ওয়ার্ডগুলোর পরের ভার্বটির সাথে ভার্ব, মানে এই ওয়ার্ডগুলোর পরের ভার্বটি বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়। এই ওয়ার্ডগুলোর পরের ভার্বটির বেস ফর্ম হয়, এই ওয়ার্ডগুলোর পরের ভার্বটির বেস ফর্ম হয়। ওয়ার্ডগুলো মুখস্থ করতে পারবে না? জি। এগুলো বেস ফর্ম হওয়ার কারণ কি জানো? এটার সাথে বেস ফর্ম হওয়ার একটা কারণ আছে, সুন্দর একটা ইন্টারেস্টিং কারণ আছে। সেটা হলো এটা, এই ভার্বগুলো হলো বিয়ার ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ? বিয়ার ইনফিনিটিভ। আমরা কিছুক্ষণ আগে 1 নম্বর রুলসে দেখেছি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। টু এর পরে কোন ফর্ম বসে? টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এখন 5 নম্বর রুলস আবার বলছি এটাকে বিয়ার ইনফিনিটিভ বলা হয়। তো আমরা জানি টু এর পরে যে ভার্বের বেস ফর্ম এটাকে বলা হয় ইনফিনিটিভ। টু এর পরে যে ভার্বের বেস ফর্ম এটাকে বলা হয় ইনফিনিটিভ। কিন্তু কিন্তু ইনফিনিটিভকে আমরা 4 ভাগে ভাগ করেছি। একটা হলো সিম্পল ইনফিনিটিভ, যেটার মধ্যে টু প্লাস ভার্ব অন, আর একটা হলো বিয়ার ইনফিনিটিভ। বিয়ার ইনফিনিটিভ মানে হলো যেখানে টুটা সাইলেন্ট থাকবে, যে ভার্বের পূর্বে টু সাইলেন্ট থাকবে, যে ভার্বের পূর্বে টু সাইলেন্ট থাকবে, এটাকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ। এটা আমি এক্সপ্লেন করি, এক্সপ্লেন করলে বুঝতে পারবা। সাপোজ মনে করো তোমার তোমার কাছে কি আছে? মেইড আছে। হ্যাঁ, দেখো MAD, মেইড, মেইড মি, মনে করো মেইড, তারপরে আচ্ছা এটাকে আমরা এখানে নিই, মনে করো মেইড আছে, তারপরে মি আছে। ওকে, মেইড মি ড্যাশ আছে, মেইড মি ড্যাশ, বা মেইড মি ড্যাশের জায়গায় আমি মেইড মি টু ডু দি WORK ওয়ার্ক। আচ্ছা এখানে একটা ওয়ার্ড লিখেছি, মানে কিছু ওয়ার্ড লিখেছি, মেড মি টু ডু দি ওয়ার্ক। এটা তোমরা দেখতে পাচ্ছ? জি ভাই। এখানে এই যে মেড দেখতে পাচ্ছ, মেড প্রথমে যে মেড লিখেছি, এই মেডটা মূলত বিয়ার ইনফিনিটিভ। এই মেডটা কি? বিয়ার ইনফিনিটিভ। এখানে বিয়ার ইনফিনিটিভ কেন? যে হেল্প, হেয়ার, ফিল, ফরবিড, বিট, বিহোল্ড, লেট সি, মেক, এই যে মেক আছে না, এই মেকটাই মূলত ওখানে লিখেছি মেইড আকারে। এই মেকটা মূলত এখানে মেইড আকারে লিখেছি। তো দেখো এই মেইডটা কি? বিয়ার ইনফিনিটিভ। মেইডের পরে যদি ভার্ব থাকে, মেইডের পরে যে ডু একটা ভার্ব, মেইডের পরে ডু একটা ভার্ব, তো মেইডের পরে যদি ভার্ব থাকে তাহলে তার পূর্বে টু সাইলেন্ট থাকবে। তার পূর্বে কি থাকবে? টু সাইলেন্ট থাকবে। মেইডের পূর্বে যদি ভার্ব থাকে তাহলে টু সাইলেন্ট থাকবে। ক্লিয়ার হয়েছে? মানে টু সাইলেন্ট থাকবে, টু লেখা যাবে না, কিন্তু মনে মনে ধরে নেব এখানে টু আছে। এটাকেই বলা হয় বিয়ার ইনফিনিটিভ। মেইডের পরে টু লেখা যাবে না, কিন্তু আমরা মনে মনে ধরে নেব এখানে টু আছে, এইজন্য এটাকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ। তো যেহেতু মনে মনে ধরে নিয়েছি টু আছে, তার মানে আমরা জানি 1 নম্বর রুলস পড়েছি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এইজন্য এখানে ডু বসবে। ডান না বসে বা ডিড না বসে এখানে কি বসবে? ডু বসবে। তুমি কি ব্যাখ্যাটা বুঝতে পেরেছো? তোমরা ব্যাখ্যা জি ভাই বুঝছি। কঠিন মনে হচ্ছে কি? কঠিন মনে হচ্ছে নাকি ব্যাখ্যা বুঝতে পারছো? বুঝছি ভাই। আমি বলতে চাচ্ছি হেল্প, হেয়ার, ফিল, ফরবিড, বিট, বিহোল্ড, এই ওয়ার্ডগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসবে। কেন বসবে? কারণ মনে মনে ধরে নিতে হবে তার সামনে টু আছে, আর টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। আর এই সিস্টেমটাকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ। কি বলা হয়? বিয়ার ইনফিনিটিভ। তো এরকম ভাবে বি নাম্বার রুলসটা আমি কি লিখতে পারি? মেড, হি মেড মি ড্যাশ দি ওয়ার্ক। যেহেতু মেড এটা একটা বিয়ার ইনফিনিটিভ ওয়ার্ড, তার মানে মেড এর পরের ভার্বটি কি হবে? বেস ফর্ম বসবে, মানে ডু বসবে, ডু দি ওয়ার্ক। তো এটা কি পারবো না তোমরা? কঠিন লাগছে? ওকে, তাহলে 5 নাম্বার রুলসটা আমরা কমপ্লিট করি। হ্যাঁ, 6 নম্বরে যাই। 6 নম্বরে আসি। হ্যাঁ, 6 নাম্বার কি বলছে দেখো, লেস্ট প্লাস সাবজেক্ট শুড ভার্ব অন এর বেস ফর্ম বসে। এটার অর্থ আমি একেবারে সংক্ষেপে বলি, যদি কোনো সেন্টেন্সে কোনোভাবে তুমি যদি লেস্ট খুঁজে পাও, লেস্ট
সেন্টেন্সের মধ্যে যদি লিস্ট দেখতে পাও, লিস্ট এলিস্ট লিস্ট, যদি তুমি লিস্ট দেখতে পাও একেবারে চোখ বন্ধ করে ধরে নেবা লিস্টের পরে সাবজেক্ট তারপরে শুড তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। লিস্টের পরে কি থাকবে? সাবজেক্ট শুড ভার্ব ওয়ান, লিস্টের পরে সাবজেক্ট শুড ভার্ব ওয়ান বসবে। লিস্টের পরে কি বসবে? সাবজেক্ট শুড ভার্ব ওয়ান। লিস্টের পরে সাবজেক্ট হিসেবে যে কোনো কিছু হতে পারে, যে কোনো প্রোনাউন হতে পারে। একটু আবার ভাই একটু জয়েন করি, আবার আটকে গেছে। আচ্ছা আচ্ছা জয়েন হও। তো আমরা কি দেখতেছি এখন? লিস্টের পরে কি হবে? সাবজেক্ট শুড ভার্ব ওয়ান হবে। তো সাবজেক্ট হিসেবে যে কোনো কিছু থাকতে পারে, পার্সোনাল প্রোনাউন থাকতে পারে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থাকতে পারে, রিলেটিভ প্রোনাউন থাকতে পারে, যে কোনো প্রোনাউন থাকতে পারে। আই, উই, হি, শি, দে, অল, এনি, নান, সাম, এটিসি, ইস, আদার, ওয়ান অ্যানাদার, তারপরে ডাবলএস কোশ্চেন থাকতে পারে। এক কথায় লিস্টের পরে একটা সাবজেক্ট তারপরে শুড থাকতেই হবে। লিস্টের পরে সাবজেক্ট তারপরে শুড তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, তো আমরা একটা এক্সাম্পল করলে ক্লিয়ার হব। যেমন দেখো এই যে আই নাম্বার এক্সাম্পল, ওয়াক ফাস্ট, লিস্ট। এই যে লিস্ট খুঁজে পাইছো? লিস্ট খুঁজে পাইছো? হ্যাঁ লিস্ট আছে। এই যে লিস্ট, যেহেতু লিস্ট আছে, এই যে লিস্ট তারপরে সাবজেক্ট ইউ আছে, সাবজেক্ট ইউ আছে, লিস্ট আছে, সাবজেক্ট ইউ আছে, তাহলে এখানে কি হবে বলো তো? আমরা রুলস কি মুখস্থ করেছি? লিস্টের পরে সাবজেক্ট তারপরে কি হবে? শুড ভার্ব ওয়ান, লিস্ট সাবজেক্ট শুড ভার্ব ওয়ান। লিস্টের পরে সাবজেক্ট তারপরে শুড বসে, এস এইচ ও ইউ এল ডি, শুড। শুডের পরে কি বসবে? ভার্ব ওয়ান। এখানে ভার্ব হিসেবে একটা দেওয়া আছে মিস, তাহলে শুডের পরে মিস, এম আই ডাবল এস। ক্লিয়ার হয়েছে এতটুকু? তো লিস্টের পরে সাবজেক্ট তারপরে শুড ভার্ব ওয়ান বসবে। ওকে, লিস্টের পরে সাবজেক্ট তারপরে শুড ভার্ব ওয়ান বসবে। এটাকে আমরা স্কিপ করে তারপরে যাই। তারপরে বলছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা আমরা এক নম্বরে কি শিখছিলাম? টু প্লাস ভার্বের বেস ফর্মকে কি বলা হয়? ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলা হয়। টু এর পরে ভার্বের বেস ফর্মকে কি বলা হয়? ইনফিনিটিভ বলা হয়। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে কি হবে? ইনফিনিটিভ হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে কি হবে? ইনফিনিটিভ হবে। কিন্তু এখানে কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত দেখবা? একেবারে আমরা 14 নাম্বার রুলস আছে, 14 নাম্বার আমরা ইয়াতে দেখাই তাহলে বুঝতে পারবা। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে, কি থাকে? সাবজেক্ট থাকে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসবে। কি বুঝলা? কি এক্সপ্লেইন করতে পারবা? জি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে কোনো কিছু না থাকলে ইনফিনিটিভ হবে, আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট থাকলে পাস্ট ফর্ম হবে। এটা কি কঠিন কিছু? না ভাই, কঠিন না, কিন্তু খুবই সহজ। শুধু সাবজেক্ট থাকতে হবে। হ্যাঁ, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট থাকতে হবে। যেমন এই যে দেখো ই নাম্বার এক্সাম্পল, ইট ইজ টাইম উই ড্যাশ। এই যে ইট ইজ টাইম এর পরে সাবজেক্ট দেখতে পাচ্ছ? জি। যেহেতু সাবজেক্ট দেখতে পাচ্ছ, তাহলে আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে আমরা কি বসাবো? এখানে পাস্ট ফর্ম। তাহলে চেঞ্জ এর পাস্ট ফর্ম কি হবে? সি এইচ এ এন জি ই ডি, তাই না? এই যে চেঞ্জড হয়ে গেছে। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে এখন আমরা একটা কাজ করি, আরেকটা एग्जांपल দেখি। হ্যাঁ, এই যে এখানে দেখো কে নাম্বার एग्जांपलটা, ইট ইজ হাই টাইম আছে। ইট ইজ হাই টাইম আছে না? ইট ইজ হাই টাইম এর পরে তুমি কি কোথাও সাবজেক্ট খুঁজে পাচ্ছ? ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট আছে? না না না। যেহেতু ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট নাই, তাহলে এখানে কি বসবে? পাস্ট প্রেজেন্ট ফর্ম। এই না না না, ইনফিনিটিভ বসবে। এই যে আমরা না শিখলাম একটু আগে, এই যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এর পরে সাবজেক্ট দেখতে না পাইলে কি হবে? ইনফিনিটিভ হবে। তো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এর পরে সাবজেক্ট দেখতে না পাইলে কি হবে? ইনফিনিটিভ। তাহলে টু দিব আগে, টু দেওয়ার পরে গিভ এর প্রেজেন্ট ফর্ম গিভ। ক্লিয়ার হয়েছে তোমরা? জি। ওকে, ডান। তো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এটা যদি কোনো সেন্টেন্সে দেখতে পাও একেবারে চোখ বন্ধ করে পাবা না? পাবা তো না? জি ভাই। যদি এটা পারতে হলে তোমাকে একদম ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ থাকতে হবে। এই ইয়াগুলা যে রুলস গুলো আছে একদম কণ্ঠস্থ থাকতে হবে। ইংলিশ গ্রামার খুবই সোজা, তুমি যদি প্র্যাকটিস করো। 8 নাম্বার দেখো, 8 নাম্বার দেখো। 8 নাম্বার কি লেখা বলো তো? পজিটিভ ভার্বের ক্ষেত্রে 8 নাম্বার কি লিখেছি?
পজিটিভ ভার্বের ক্ষেত্রে। আমরা ভার্ব চিনি তো না, ভার্ব চিনি না আমরা? জি ভাই মোটামুটি চিনি মোটামুটি। তো আমি একটু সংক্ষেপে বলি, ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা কি নন ফাইনাইট ভার্ব। ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করি? একটা হলো ফাইনাইট ভার্ব, একটা হলো ফাইনাইট ভার্ব, আর একটা নন ফাইনাইট ভার্ব। একটা হলো এফআইএনআইটি ফাইনাইট, আর একটা কি নন ফাইনাইট। এখন দেখো এই যে ফাইনাইট আর নন ফাইনাইট, ফাইনাইটটা কি আর নন ফাইনাইটটা কি তোমাদের কি জানা আছে? না ভাই। আচ্ছা আমরা বলি, ফাইনাইট হলো, ফাইনাইট ভার্ব হলো যে সকল ভার্বকে টেন্স পারসন নাম্বার অনুসারে পরিবর্তন করা যায়, আর নন ফাইনাইট হলো যে সকল ভার্বকে টেন্স পারসন নাম্বার অনুসারে পরিবর্তন করা যায় না। তো আমরা যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব করতেছি, তো আমরা ভার্ব সম্পর্কে একটা ভিডিও তৈরি করব, বা ভার্ব সম্পর্কে আমরা আরেকটা ক্লাস নিব, ওটাতে আমরা ক্লিয়ার হয়ে যাব। আপাতত ভার্বটা মুখে মুখে শিখি আমরা, হ্যাঁ মুখে মুখে শিখবো। ভার্বটাকে দুই ভাগে ভাগ করি, একটা হলো ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট হলো যে সকল ভার্বকে টেন্স পারসন নাম্বার অনুসারে পরিবর্তন করা যায়, আর নন ফাইনাইট পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? এন্ড ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রিন্সিপাল ভার্ব, একটা হলো অক্সিলারি ভার্ব, তাই না? জি একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোনটা? ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের অবজেক্ট থাকে, ইন্ট্রানজিটিভ অবজেক্ট থাকবে না। এখন অক্সিলারি ভার্ব আসে। অক্সিলারি ভার্ব কয় প্রকার? দুই প্রকার, একটা মডেল অক্সিলারি, একটা প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলা? একটা প্রাইমারি অক্সিলারি হলো টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাজ ভার্ব, তাই না? টু বি ভার্ব কোনগুলা? এম ইজ আর, ওয়াজ আর, বি বিন বিং, এগুলো হলো, এগুলো কি ভার্ব? টু বি ভাই টু বি ভার্ব। টু হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপরে টু ডু ভার্ব কোনগুলা? ডু, ডাজ, ডিড, তাই না? তো যাই হোক, এরকম আরো অনেক ভার্ব আছে। তার মধ্যে আরেকটা একটা ভার্ব হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব হলো যেই ভার্বের কার্য অবজেক্ট দ্বারা সম্পন্ন করা হয়, যে ভার্বের কাজ অবজেক্ট দ্বারা সম্পন্ন করা হয়। আচ্ছা আমরা জানি ভার্ব কে সম্পন্ন করে? সাবজেক্ট সম্পন্ন করে, তাই না? মানে একটা সেন্টেন্সে কাজ সম্পন্ন করে কে? মানে ভার্বের কাজটা সম্পন্ন করে কে? সাবজেক্ট সম্পন্ন করে, তাই না? সাপোজ আমি ভাত খাই, কে ভাত খায়? আমি ভাত খাই, তাহলে কাজটা সম্পন্ন করলো কে? সাবজেক্ট। তো ওইরকম ভাবে যদি কোনো সেন্টেন্সে অবজেক্ট দ্বারা কাজ সম্পন্ন হয়, ওই সকল ভার্বকে আমরা পজিটিভ ভার্ব বলবো। তো যদি তোমার ইংলিশের গ্রামারটা যদি তোমার দুর্বল হও, তাহলে পজিটিভ ভার্ব কাকে বলে এটাও তোমার জানার দরকার নাই। যদি তোমার বোরিং লাগে বা যদি খারাপ লাগে এই পজিটিভ ভার্ব মুখস্থ করার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে, তাহলে আমি বলবো পজিটিভ ভার্ব কি তোমার জানার দরকার নাই, তুমি শুধু কয়েকটা রুলস কমপ্লিট করো, কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তুমি শুধু কয়েকটা রুলস কমপ্লিট করো, তাহলে কমপ্লিট, আর কিছু করা লাগবে না। যেমন এক নাম্বারটা, এ নাম্বারটা আমি বলি প্রথমত, এ নাম্বারটা, হ্যাঁ এ নাম্বারটা আর ডি নাম্বারটা, এই দুইটা কমপ্লিট করো, তাহলে আর কিছু করা লাগবে না তোমার। ওকে ঠিক আছে। এ নাম্বারটা আমি দেখি। প্রথমত সাবজেক্ট হিসাবে কিছু একটা তুমি দেখতে পাচ্ছ, সাবজেক্ট হিসাবে কিছু একটা পাইছো, তুমি যে কোনো একটা প্রোনাউন দেখতে পাচ্ছ। তারপরে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, এই তিনটার মধ্যে যে কোনো একটা আছে। হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, এই তিনটার মধ্যে যে কোনো একটা আছে। তারপরে তুমি ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট, এখানে কি ব্যক্তিবাচক অবজেক্ট যদি দেখতে পাও, ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট কোনগুলা? ব্যক্তিবাচক অবজেক্ট হলো প্রোনাউন গুলা, ঠিক আছে? ব্যক্তিবাচক অবজেক্ট তোমরা চেনো, তাই না? আই, ইউ, হি, শি, দে, কোন পার্সনের নাম, এগুলো হলো ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে ভার্বের বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। ক্লিয়ার? কিন্তু এখানে কিন্তু আছে, ব্যক্তিবাচক অবজেক্ট না থাকে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট না থেকে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, যেমন এইটা দেখো যে সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এখানে বস্তুবাচক অবজেক্ট আছে, এই যে অবজেক্ট থিং, অবজেক্টের পরে থিং লেখা আছে। বস্তুবাচক অবজেক্ট হলে কি বসবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আর ব্যক্তিবাচক হলে কি বসবে? বেস ফর্ম। এই কঠিন, এটা কঠিন না তো?
হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট হলে বেস ফর্ম আর বস্তুবাচক হলে পাস্ট পার্টিসিপল ফর্ম। সহজ না? জি আমরা একটা एग्जांपल করি। কোনগুলো? জি জি বলো। বস্তুবাচক কোনগুলো? বস্তুবাচক যে কোনো কিছু, পার্সন বাদে যে কোনো কিছু, যেমন কার, ও আচ্ছা। ঘড়ি, টেবিল, চেয়ার, যেটার মধ্যে প্রাণ নাই সেটাই বস্তুবাচক। ঠিক আছে, দেখো জি নাম্বার একটা एग्जांपल। এই যে হি আছে, হিটা কি সাবজেক্ট না? বলো তো হিটা কি প্রোনাউন? হিটা কি প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, তার মানে এটা সাবজেক্ট। এই সাবজেক্টের পরে হ্যাজ খুঁজে পাইছো? হ্যাজ খুঁজে পাইছো? সাবজেক্টের পরে হ্যাজ আছে, তারপরে দি গার্ল, এটা কি বস্তু? না, এটা কোন মেয়েকে বোঝানো হচ্ছে, এটা কি বস্তু? মেয়ে তো বস্তু না, এটা পার্সন। ব্যক্তিগত মানে ব্যক্তি পার্সন, ব্যক্তিগত পার্সন, তাই না? ব্যক্তিবাচক পার্সন, ব্যক্তিবাচক। হ্যালো ভাই আচ্ছা, না হিসো না, তো যাই হোক, হি এটা কি সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ অথবা হ্যাড এর মধ্যে একটা দেখতে পাচ্ছ, তারপরে দি গার্ল এটা পার্সন। এটা পার্সন যেহেতু, সেহেতু এখানে কি বসবে? বেস ফর্ম বসবে। অবশ্যই বেস ফর্ম বসবে। কি বসবে এখানে? বেস ফর্ম বসবে। বেস ফর্ম। তাহলে ওয়াশের বেস ফর্ম ওয়াশই হয়, WSH। ক্লিয়ার? জি কিন্তু এখানে কিন্তুর জন্য এই যে আমরা যে স্লাইডটা পড়াচ্ছি না, এই স্লাইডটা তোমাকে দিয়ে দিব। এই স্লাইডটা দেখে তুমি সারা জীবন পড়বা, এই স্লাইডের বাইরে কিছু পড়বা না। হ্যাঁ, দরকার নাই কিছু পড়ার। আমরা আরেকটা एग्जांपल দেখি, তাহলে সহজ হবে। যেমন দেখো, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, 8 নাম্বার, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। আইটা কি সাবজেক্ট, হ্যাভ দেখতে পাচ্ছ, হ্যাভ হ্যাজ হ্যাড এর মধ্যে একটা পাইছো না, হ্যাভ পাইছো। মাই ব্রেকফাস্ট, মাই ব্রেকফাস্ট, এখানে বিবাহিত আছো নাকি কেউ? না না ভাই, অনেকের কাছে আবার ব্রেকফাস্ট অন্য কিছু। তো যাই হোক, অনেকের কাছে ব্রেকফাস্ট অন্য কিছু, তো আমরা ওইদিকে না যাই। ব্রেকফাস্ট যেহেতু আছে এখানে, যেহেতু ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টটা কি একটা বস্তু, বস্তুবাচক অবজেক্ট। তাহলে সাবজেক্ট হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে বস্তুবাচক অবজেক্ট আছে, এই জন্য আমরা কি লিখবো এখানে? ভার্বের বেস ফর্ম লিখতে পারবো, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। তাহলে কোন ফর্ম লিখবো? পাস্ট পার্টিসিপল ফর্ম, COOKED। এই ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কি? জি ভাই। ওকে, তাহলে আমরা এখন কি শিখলাম? হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ব্যক্তিবাচক যদি দেখতে পাই, পার্সোনাল ব্যক্তিবাচক হয়, তারপরে কি বসবে? ভার্বের বেস ফর্ম। আর যদি বস্তুবাচক অবজেক্ট হয় তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল। তাহলে এই জিনিসটা তুমি মুখস্থ করবা কিভাবে? এইভাবে মুখস্থ করবা। হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে ভার্বের বেস ফর্ম, আর বস্তুবাচক হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এই স্লাইডটা তোমাদের আমি দিয়ে দিব, স্লাইড দেখেই তোমরা পড়বা। তো আমরা কত নাম্বার করছিলাম? 8 নাম্বারের এ নাম্বার করছিলাম। বি নাম্বার আর সি নাম্বার, বি আর সি এই দুইটা হলো বেয়ার ইনফিনিটিভের সিস্টেম। বেয়ার ইনফিনিটিভের সিস্টেম কেন জানো? কারণ দেখো, এই যে মেক বা মেড আছে, আচ্ছা বেয়ার ইনফিনিটিভ ওয়ার্ড গুলো তোমার মুখস্থ আছে না? হেল্প, হেয়ার, ফিল, ফরবিড, বিট, বিহোল্ড, লেটস সি, মেক, ওয়াজ। এই যে হেল্প আছে, মেক আছে, এটাকে বেয়ার ইনফিনিটিভ ওয়ার্ড না? জি ভাই। বেয়ার ইনফিনিটিভের ওয়ার্ড যদি হয় তাহলে এখানে অবজেক্ট ব্যক্তিবাচক হোক আর বস্তুবাচক হোক, ভার্বের বেস ফর্মে বসবে। ঠিক আছে? এই যে দুইটা, আমার কারশলটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ। তাহলে ভার্বের বেস ফর্মে বসবে। আমরা জানি বেয়ার ইনফিনিটিভের পরে হেল্প, হেয়ার, ফিল, ফরবিড, বিট, বিহোল্ড এই ওয়ার্ডগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটা एग्जांपल দেখি। আমরা দেখো যে ই নাম্বার एग्जांपल, আই হেল্পড দি বয়, আই হেল্পড দি বয়। তো এখানে আমরা কি করব? আই হেল্পড দি বয়, এখানে কি করব? হেল্প আছে, হেল্পটা কি বেয়ার ইনফিনিটিভ? আমরা মুখস্থ ছিল যে হেল্প, হেয়ার, ফিল, ফরবিড, বিট, বিহোল্ড, লেটস সি, মেক, ওয়াজ এই ওয়ার্ডগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। তো এখানে রাইট এর কোন ফর্ম দেব? বেস ফর্ম, রাইট, WRITE, রাইট। এর থেকে সহজ বিষয় আছে? নাই তো না? আচ্ছা, 9 নাম্বার রুলসটা, 9 নাম্বারটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। 9 নাম্বারটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। তারপরে তোমরা দেখে নাও যে সাজেস্ট, সাজেস্টেড, আর্জ, ইম্পর্টেন্ট, কমান্ড, ডিমান্ড এই ওয়ার্ডগুলো যদি দেখতে পাও, তারপরে দ্যাট সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম বসে। দ্যাট সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে ভাই? 8 এর ডি নাম্বারটা ছাড়া পড়লো না?
কি ও ডি নাম্বার এখন বলেনি না? আচ্ছা না। ডি নাম্বারটা দেখি। ডি নাম্বার হচ্ছে সাবজেক্টের পরে যদি গেট বা গট দেখতে পাও, সাবজেক্টের পরে গেট বা গট, তারপরে যদি পাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে ইনফিনিটিভ হবে। আচ্ছা টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ না? জি ভাই। টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়। তো সাবজেক্টের পরে গেট বা গট যদি থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে ইনফিনিটিভ, কিন্তু বস্তুবাচক অবজেক্ট থাকলে কি হয়? ভি3 হবে। এই যে দেখো গেট বা গট এর পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে ভি3 হবে। এই যেখানে বি নাম্বার এটা দেখো বুঝতে পারবা, এই যে বস্তুবাচক আছে না, বস্তুবাচক, এই যে বস্তুবাচক থিং মানে বস্তু। তো সাবজেক্টের পরে গেট বা গট, সাবজেক্টের পরে গেট বা গট থাকলে তারপরে ব্যক্তিবাচকের জন্য ইনফিনিটিভ আর বস্তুবাচক হলে ভি3। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। যে নাম্বার দেখতে পাচ্ছ, হি গট হিজ কার, হিটা কি সাবজেক্ট, গট দেখতে পাচ্ছি, হিজ কার এটা কি পারসন কে বলবে? এটা বস্তুবাচক। এটা পারসন কে বলবে? না। এখানে বিবাহিত কেউ আছে নাকি? নাই তো না। অনেকে আবার গাড়ি হিসাবে সম্বোধন করে। তো যাই হোক এটা কি বস্তু, হি গট হিজ কার এটা কি বস্তু কিন্তু, তাই না? যেহেতু এটা বস্তু, গেট দেখতে পাচ্ছি, গেট বা গটের দেখতে পাচ্ছি একটা, তারপরে বস্তুবাচক দেখতে পাচ্ছি, তাহলে 100% এখানে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে। কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে কিন্তু, হ্যাঁ ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে ওয়াশ, WASHED, ওয়াশড। ক্লিয়ার? তো আমরা গেট বা গট দিয়ে আরেকটা এক্সাম্পল দেখি। দেখো এই যে কামাল গট মিতু, কামাল কি সাবজেক্ট, গেট বা গট। আচ্ছা মিতু কি কোন কুত্তার নাম হয়? না। কোন কুত্তার নাম, কোন চেয়ার টেবিলের নাম কি মিতু রাখবা? না। মিতু কি পারসন? যেহেতু গেট বা গটের পরে পারসন আছে, তার মানে কি এখানে অবশ্যই ইনফিনিটিভ হবে। এখানে অবশ্যই ইনফিনিটিভ, মানে ইনফিনিটিভ মানে কি টু হেল্প, টু HELP। ইনফিনিটিভ কিন্তু অনেক ধরনের হয়, সিম্পল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, এক্সপ্লিটিভ ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। তো যাই হোক আমরা যেটা ব্যবহার করছি সেটা হলো সিম্পল ইনফিনিটিভ, ঠিক আছে? বেয়ার ইনফিনিটিভের সামনে কিন্তু টু থাকে না, টুটা কি লুকানো থাকে, বলেছিলাম তো না? বেয়ার ইনফিনিটিভের পূর্বে টু থাকে না, এটা হলো সিম্পল ইনফিনিটিভ এগুলা। আচ্ছা 9 নাম্বার রুলস, সাজেস্টেড, আর্জ, ইম্পর্টেন্ট, কমান্ড, ডিমান্ড, এই ওয়ার্ডগুলো যদি তুমি কোথাও দেখতে পাও, তারপরে দ্যাট যদি দেখতে পাও, তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে কি বসবে? ভার্বের বেস ফর্ম। যেমন ওই সাজেস্টেড দ্যাট আছে না, তাহলে হি দেখতে পাচ্ছ, সাবজেক্ট দেখতে পাচ্ছ, তাহলে তারপরে কি বসবে? ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে কি লিখবো আমরা? গো এর বেস ফর্ম গোই হয়। এই যে গো লিখলাম। ক্লিয়ার? তো এখানে যে একটা সি নাম্বারটা দেখো, লেস্ট আছে, লেস্ট থাকলে কি বলেছিলাম বলো তো? লেস্ট, এই যে ওয়ার্ডে লেস্ট থাকলে বাই শুড, মনে আছে তো না? শুড বেস ফর্ম, হ্যাঁ। লেস্টের পরে সাবজেক্ট থাকলে শুড ভার্ব বেস, শুড কি বসবে? SHOULD, শুড, শুডের পরে ভার্বের বেস ফর্ম ফেইল, FAIL। ওকে, এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হলো আর দুটা দেখি আগে, তারপরে বলি। এই যে উড বেটার আছে, উড বেটার, উড রাদার, হেড বেটার, হেড রাদার থাকলে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, তাই না? তাহলে FLEE, ফ্লি এর বেস ফর্ম কি? ফ্লি হবে। তারপরে আই ওয়াচড হার। আচ্ছা ওয়াচড কি বলতে পারবা? কে বলতে পারে বলো দেখি? ওয়াচড কি? দেখা। তো এটা কি ধরনের ওয়ার্ড, কি ধরনের ভার্ব? মনে করে দেখো, হেল্প, হেয়ার, ফিল, ফরবিট, বিট, বিহোল্ড, লেট, সি, মিক, ওয়াশ। ওয়াশ এর পাস্ট ফর্ম ওয়াশড, তার মানে এটা বিয়ার ইনফিনিটিভ ওয়ার্ড, বিয়ার ইনফিনিটিভ না? তো এই ওয়াশ এর পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কি হবে? ভার্বের বেস ফর্ম আসবে। ধরে না এখানে ভার্ব দেওয়া নাই, তাহলে আমি একটা ভার্ব ধরে নিই, হ্যাঁ আমি একটা ভার্ব ধরে নিই, তো ওই ভার্বের কি ফর্ম বসবে? বেস ফর্ম, মানে গো বসবে, ভার্বের বেস ফর্ম গো বসবে, ঠিক আছে? এখানে দেখো গো যে আছে, গো এর পূর্বে কিন্তু টু হওয়ার কথা ছিল, কিন্তু টু লিখবো না, কারণ কি? বেয়ার ইনফিনিটিভ এটা, টু মনে টুটা কি? মনে। তো এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হলো ভার্বের বেস ফর্ম
কোন সেন্টেন্সে কোন কোন নিয়ম থাকলে কোন কোন ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসে, কোন কোন ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসে, এটাই আমরা দেখলাম। ঠিক আছে, এরপরে আমরা কি শিখব, কোন কোন ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ করা হয়। এই দেখো কোন কোন ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ করা হয়। তারপরে আমরা কি শিখব, কোন কোন ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। তারপরে শিখব কোন কোন ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। তারপরে শিখব আমরা ভার্বের সাথে আইএনজি কখন কখন হয়। ওকে, তাহলে তারপরে আমরা শিখব ইউজ অফ কন্ডিশনাল সেন্টেন্সগুলা, মানে কোন কোন শর্ত থাকলে আমরা কেমন ভাবে পরের স্ট্রাকচারটা লিখব। তো যাই হোক, আমি এই স্লাইডটা সাজিয়েছি, সুন্দরভাবে সাজিয়েছি যেন ছাত্রদের পড়তে খুব সহজ হয়, খুব সুন্দর সহজভাবে যেন মানে রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কমপ্লিট করতে পারে, এই জন্য এইভাবে সাজাইছি যে তুমি পরীক্ষার আগে এই রুলস গুলা মুখস্থ করে ফেলবা, তারপরে পরীক্ষার হলে বসবা। ঠিক আছে, ঠাটা মুখস্থ করবা, কিছু কিছু রুলস আছে ঠাটা মুখস্থ করতে হবে, তাহলে তুমি এক্সাম্পল গুলো খুব সহজে পারবা। ঠিক আছে, তো আমরা পরের ক্লাসে আমরা ভার্বের সাথে মানে পরের টপিকগুলো শিখবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই।